অর্গানিক কেমিস্ট্রি অধ্যায় ২। আজকে দ্বিতীয় ক্লাস। আমি আমার ব্যাচের প্রথম ক্লাসটা অলরেডি নিয়ে নিয়েছি। তো আজকে আমাদের টপিকসটা হলো, এখানে এগুলো আমাদের হয়ে গেছে পড়া অলরেডি। ওকে, আমরা ইফেড্রিন থেকে শুরু করব। এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2015 এবং 17 সালে অলরেডি, মানে বিগত সালে আসছে। এখান থেকে আমরা শুরু করব। গতদিন আমরা নিকোটিনের ক্ষুদ্রাংশকরণ পদ্ধতিতে নিকোটিনের গঠন নির্ণয় করেছিলাম। আচ্ছা, আজকে তাহলে ইফেড্রিন থেকে শুরু করা যাক। আচ্ছা, ইফেড্রিন কি? আমাদের ইফেড্রিন সম্পর্কে আগে একটু ধারণা নিতে হবে। ইফেড্রিন হলো একটা বিষম চক্রবিহীন অ্যালকোলয়েড এবং অনাদর্শিক অ্যালকোলয়েড শ্রেণীর, যেমন ফিনাইল, ফিনাইল ইথাইল অ্যামিন জাতীয় একটি অ্যালকোলয়েড। এর সংকেতটা এখানে দেখা যাচ্ছে, এটা হলো ইফেড্রিনের সংকেত। আচ্ছা, এখানে ফিনাইল কথাটা বলা আছে, তাহলে ফিনাইলের ইটা আমি সাইডে দিয়ে দিছি, এই যে ফিনাইল। ফিনাইলটা হবে, এখানে কার্বন চক্র থাকবে ঠিকই, কিন্তু একটা হাইড্রোজেন কম থাকবে। যেমন C6H5, আমরা বেনজিন যখন লিখি তখন লিখি C6H6, আর ফিনাইলের বেলায় C6H5। আচ্ছা, এই স্ট্রাকচারটা কিভাবে হবে আমি একটু দেখাই অনেকেই। আচ্ছা, তাহলে তাহলে এরকম 6টা কার্বন থাকবে এবং এখানে দ্বিবন্ধন থাকবে, আর প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকবে। আচ্ছা, তাহলে এই হাতটা খালি থাকবে। এই হাতটা যদি খালি থাকে তখন এটাকে বলা হয় ফিনাইল। আর যদি এই হাতেও একটা হাইড্রোজেন থাকে তখন ওইটাকে আমরা বলি বেনজিন। এবং যদি এই হাতের সাথে একটা ওএইচ মূলক থাকে তখন ওইটাকে আমরা বলি ফেনল। আচ্ছা। আচ্ছা, তাহলে একটু বেসিক নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, তারপর আমরা দেখি যে ইফেড্রিনের গলনাঙ্ক হলো 38°C। এটা একটি উদায়ী পদার্থ এবং আলোক সক্রিয় যৌগ। আচ্ছা, এটা কোথা থেকে পাওয়া যায়? আসলে ইফেড্রা পরিবারের অন্তর্ভুক্ত ইফেড্রা গণের বিভিন্ন উদ্ভিদের ইফেড্রিন সহ মোট 6টি অ্যালকোলয়েড পাওয়া যায়। এটা দেখতে এরকম, কিছু উদ্ভিদ আছে এরকম, এটা না শুধু, এরকম অনেক উদ্ভিদ আছে, আমি একটা এখানে অ্যাডজাস্ট করেছি। আচ্ছা, তাহলে এর কাজ কি? এর কাজ হলো রক্তচাপ বৃদ্ধি পায়। এটা যদি উত্তেজিত, হৃৎপিণ্ড উত্তেজিত হয়ে যাবে এবং রক্তচাপ বৃদ্ধি পাবে। এজন্য এটাকে বলা হয় প্রেসার ড্রাগ। আমরা অনেক সময় পরীক্ষায় কমার্কে আসে যে প্রেসার ড্রাগ কি, ঠিক আছে? তখন আমাদের ইফেড্রিনের সংজ্ঞাটা বলতে হবে। আচ্ছা, তাহলে ইফেড্রিন লবণ হাঁপানি, শ্বাসকষ্ট দূরীকরণে এবং শ্বাসনালীর প্রসারক হিসাবে ব্যবহৃত হয়। এটা মানে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, যাদের হাঁপানি আছে, শ্বাসকষ্ট আছে, এটা দূর করার জন্য। আচ্ছা, এবং ব্রোঙ্কিয়াল এবং নাসারন্ধ্রের বদ্ধতা নিবারণ হিসেবে এটা ব্যবহার করা হয়। মানে অনেকে নাক আটকে যায়, আচ্ছা, ফুসফুসের যে ই বন্ধ হয়ে যায় তখন এটা ব্যবহার করা হয়। এবং মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটানোর জন্য এটা হলো দায়ী। আচ্ছা, তারপর একটা হচ্ছে স্নায়ুতন্ত্র এবং স্কেলেটাল মাংসপেশির উদ্দীপক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এগুলো হলো আমাদের মোটামুটি বলতে গেলে ইফেড্রিনের কাজ, এবং পরীক্ষা আসতে পারে, অনেক সময় আসে এগুলা। আচ্ছা, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো এই কোশ্চেনটা। এটা 15-17 আমি এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি, যে 15-17 সালে অলরেডি এসেছে এবং আরো আসার সম্ভাবনা আছে। তাহলে ক্ষুদ্রাংশকরণ পদ্ধতিতে ইফেড্রিনের গঠন না, যারা আজকে একদমই নিউ তারা আসলে ক্ষুদ্রাংশকরণ পদ্ধতিটা এটা অনেকেই জানো না। ক্ষুদ্রাংশকরণ জিনিসটা হলো, আমরা যে কোনো একটা যৌগকে আমরা একেবারে পার্ট পার্ট করে এটা মানে প্রমাণ করব। যেমন একটা নিকোটিন অথবা এফেড্রিন, বিভিন্ন ধরনের যৌগ আমরা, আচ্ছা, এগুলাকে এগুলো কিভাবে আসলো, এই সংকেতটা কিভাবে আসলো, এগুলো আমরা একেবারে ভেঙে ভেঙে বিক্রিয়া করে করে ধাপ ধাপ করে একদম শেষ পর্যন্ত যে আমরা যে এটার যে সংকেত, এইটা এটা আমরা প্রমাণ করবো আর কি। এই যে সংকেতটাই আমরা প্রমাণ করব। এখানে একটা এই যে ফিনাইল মূলক আছে, আর তোমার ইথাইল অ্যামিন মূলক আছে, ইথাইল অ্যামিন মূলক আছে, এনএইচ আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি বিশ্লেষণীয় ডাটা হতে জানা যায় যে ইফেড্রিনের আণবিক সংকেত C10H15 এবং ANO। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এটা আমাদের আগে আমরা একটা আণবিক সংকেতটা একটু জেনে নিব যে কোনো জিনিসের ক্ষুদ্রাংশকরণ পদ্ধতি আহ, করার আগে। আচ্ছা, ইফেড্রিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রেসো যৌগ। এই যে এখানে একটু দেখো যে এখানে নাইট্রেসো যৌগটা আমি এখানে আবার অ্যাড করে দিয়েছি। এই যে এটা হলো নাইট্রেসো যৌগ, মূলত হলো আর বন্ড এনও, এরকম থাকবে হলো নাইট্রেসো যৌগটা। আচ্ছা, নাইট্রাস অ্যাসিড এখানে একটু ভুল ছিল আমার, এখানে হবে এইচ
NO2 হবে। এখানে 3 লিখছিলাম আমি। 3 তো নাইট্রিক অ্যাসিড। যাদের কাছে আমার শীটটা আছে তোমরা একটু সংশোধন করে নিবা। আচ্ছা। তাহলে বিক্রিয়া করে নাইট্রিয়াসীয় যৌগ উৎপন্ন করে। আচ্ছা। তাহলে এতে বোঝা যায় যে ইফেড্রিনের সেকেন্ডারি অ্যামিনে তোমার কি আছে? সেকেন্ডারি অ্যামিনো মূলক আছে। আচ্ছা। আচ্ছা আমি বিক্রিয়াটা একটু লিখে দিচ্ছি। তার আগে দেখি একটু সবাই শুনতে পাচ্ছে কিনা। আচ্ছা হ্যাঁ, লাইভ চলতেছে ঠিকভাবেই। আচ্ছা। তাহলে সবাই একটু বিক্রিয়াটা লিখে নাও। এই বিক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সম্ভবত বইতেও ছিল না। একটু বিক্রিয়াটা আমাদের দরকার। তাহলে আমাদের বিক্রিয়া না হলে এটা বুঝতে পারব না। আমরা একটু ইফেড্রিনের সংকেত একটু লিখবো এখানে। আ C10 C10 এবং এখানে 14 টা লিখবো হাইড্রোজেন। একটু কারণ আছে এটা আমি বলতেছি। তারপর ONH আচ্ছা। তাহলে এখানে এই যে অ আগে আণবিক সংকেত আমরা দেখছিলাম হাইড্রোজেন 15 টা। তাহলে একটা হাইড্রোজেন আমরা একটু বাহিরে আকারে লিখলাম। এর কারণ হলো আমরা এই যে সেকেন্ডারি অ্যামিনো মূলক যা আছে এটা প্রমাণ করার জন্য আগেই আমরা এটাকে সেকেন্ডারি অ্যামিনো হিসাবে তৈরি করে নিয়েছি। আচ্ছা এখন প্রশ্ন আসে যে ভাইয়া সেকেন্ডারি অ্যামিনো মূলকটা আসলে কি? আচ্ছা এখানে আমি একটু আ মানে বেসিক জিনিসটা দিয়েছি। অনেকেই জানো আবার অনেকেই জানো না। আ ১ মিনিট কেউ হয়তো যুক্ত হয়েছে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। তাহলে আমরা জানি যে অ্যামোনিয়ার সংকেত নাইট্রোজেনের সাথে ৩ টা হাইড্রোজেন থাকবে। নাইট্রোজেন ৩ হাতে ৩ টা হাইড্রোজেন থাকবে এবং যদি প্রাইমারি অ্যামিন বলা হয়, প্রাইমারি অ্যামিন বললে নাইট্রোজেনের সাথে একটা অ্যালকাইল মূলক থাকবে এবং বাকি ২ টা হাইড্রোজেন থাকবে। আর যখন সেকেন্ডারি অ্যামিন বলা হবে তখন নাইট্রোজেনের সাথে ২ টা অ্যালকাইল মূলক থাকবে এবং একটা হাইড্রোজেন থাকবে। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এই যে একটা হাইড্রোজেন এখানে আমরা লিখছি তার মানে আমরা এই যে এটাকে সেকেন্ডারি অ্যামিন হিসেবে আমরা এটা মানে আগেই লিখে নিছি। আচ্ছা। এখন এর সাথে আমরা বিক্রিয়া করাইছি কি? এর সাথে আমরা বিক্রিয়া করাইছি HNO2 HNO2 এটার নাম কি? এটার নাম হলো তোমার নাইট্রাস অ্যাসিড। আচ্ছা। তাহলে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইলে এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে C10 আ এখানে 14 টা হাইড্রোজেন থাকবে। একটু হাতের লেখা আমার খারাপ হচ্ছে। আ ON এবং NO আচ্ছা, আচ্ছা দেখো। তাহলে এখানে দেখো সবই ঠিক আছে। শুধু এখানে কি হইছে? এই যে হাইড্রোজেনটা এই বিক্রিয়াটা একটু সবাই লিখে নেবা। আচ্ছা। তাহলে এই যে হাইড্রোজেনটা এটা কি হইছে? তোমার একটা NO মূলক দ্বারা কি হইছে? তোমার প্রতিস্থাপিত হয়ে গেছে। মানে হাইড্রোজেনটা এখান থেকে সরে গেছে। এখানে একটা NO মূলক চলে আসছে। তাহলে এই যে NO টা কি? এইটাকে বলা হয় যে নাইট্রোজেন যৌগ। এই যে এখানে আমরা R বন্ড NO, R বন্ড NO কে আমরা কি বলছিলাম? নাইট্রোজেন যৌগ বলছিলাম। R মানে অ্যালকাইল মূলক। তাহলে এখানে পুরোটাই এখানে অ্যালকাইল মূলক হিসেবে কাজ করতেছে। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করানোর ফলে যেহেতু এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হইয়া NO হইছে সুতরাং আমরা বলতে পারি যে ইফেড্রিন একটা সেকেন্ডারি অ্যামিনো মূলক আছে। আচ্ছা। তাহলে আশা করি সবার কাছে এটা ক্লিয়ার। আচ্ছা তারপর এখানে এইটাও দেখে নিতে পারো যে টারশিয়ারি অ্যামিন কাকে বলে? টারশিয়ারি ৩ টাই তোমার এখানে তোমার থাকবে, অ্যালকাইল গ্রুপ থাকবে। আচ্ছা ৩ নম্বর ধাপ তাহলে আমরা কি প্রমাণ পাইলাম? যে ইফেড্রিনের সেকেন্ডারি অ্যামিনো মূলক আছে। তাহলে এইটা আমরা ১ নম্বর ধাপ প্রমাণ করছি। আচ্ছা। তারপর দেখি আমরা বেনজাইলেশন করলে ইফেড্রিনকে ডাইবেনজাইল জাতক উৎপন্ন হয়। ডাইবেনজাইল জাতক জিনিসটা আসলে কি সেটা আমাদের জানতে হবে। এই যে দেখো এখানে আমি এড করে দিয়েছি। এটা হলো ডাইবেনজাইল জাতক। আচ্ছা মানে প্রত্যেকটা টপিকস এর সাথে আমি একটু বেসিক লিংক আপ করিয়ে দিচ্ছি। কারণ অনেকেরই একটু বেসিক সম্পর্কে ধারণা একটু কম। তাদের জন্য আমি বেসিকটা লিংক আপ করে তাদের জন্য সবার জন্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখি। তাহলে ডাইবেনজাইল জাতক উৎপন্ন করে এতে বোঝা যায় কি হাইড্রোক্সিল মূলক হিসাবে অক্সিজেন পরমাণু উপস্থিত। তাহলে যেহেতু আমরা ডাইবেনজাইলের ভিতরে আমরা কি যে একটা অক্সিজেন পরমাণু পাইছি তাহলে আমরা বোঝা যাচ্ছে যে একে যেহেতু বেনজাইলেশন করলে ডাইবেনজাইল জাতক উৎপন্ন হয় তার মানে আমরা এইটা দ্বারা বুঝতে পারতেছি যে ইফেড্রিনে একটা কি আছে হাইড্রোক্সিল মূলক হিসাবে একটা অক্সিজেন পরমাণু উপস্থিত। আচ্ছা তাহলে ২ নম্বর পয়েন্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা ইফেড্রিনকে জারিত করলে এখানে ইফেড্রিনকে আছে জারিত করলে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। বেনজোইক অ্যাসিডের সংকেত আমরা অনেকেই পরিচিত এটার সাথে। বেনজিনের সাথে তোমার একটা কি হবে? একটা সি ডাবল এইচ একটা সি ডাবল এইচ এটাকে বলা হয় বেনজোইক অ্যাসিড। আচ্ছা, তার মানে আমরা দেখো যে ইফেড্রিনকে আমরা যখন জারিত করছি অক্সিজেন দ্বারা তখন আমরা কি পাইছি? বেনজোইক অ্যাসিড পাইছি। আচ্ছা, তার মানে এ থেকে আমরা বুঝতে পারলাম যে ইফেড্রিনে একটা কি আছে? ইফেড্রিনে একটা বেনজিন চক্র বিদ্যমান। আচ্ছা। তাহলে যেহেতু এই যে এখানে দেখো এই যে একটা এখানেও একটা কি আছে? বেনজোইক অ্যাসিডের ভিতরে একটা কি আছে? বেনজিন চক্র বিদ্যমান। আচ্ছা।
পরবর্তী ধাপ তাহলে আমরা বেনজিন চক্র পাইলাম, অক্সিজেন আছে সেটা পাইলাম। তারপর সেকেন্ডারি অ্যামিনো মূলক এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এগুলো ধাপে, ধাপে আমাদের বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো না হলে মনে থাকতে চায় না। এরকম অনেক ক্ষুদ্র অংশগ্রহণ পদ্ধতি আছে বইতে। তাহলে যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো এখানে আরকি লিখেছি। আমি নিজে হ্যান্ড নোট করেছি। আমি যখন পড়েছি তখন। আচ্ছা তারপর দেখো HCl এর সাথে উত্তপ্ত করলে ইফেড্রিনকে আমি যদি HCl এর সাথে উত্তপ্ত করি তাহলে কি পাওয়া যায়? একটা অ্যামিন এবং একটা কিটোন মূলক পাওয়া যায়। ঠিক আছে? এই যে দেখো এখানে একটা কিটোন মূলক আছে। যে আচ্ছা আর এখানে একটা কি আছে? অ্যামিন মূলক আছে। ঠিক আছে? তাহলে একটা অ্যামিন এবং একটা কি? একটা কিটোন মূলক আমরা এখানে পাইছি। আচ্ছা। তাহলে মিথাইল অ্যামিন এবং প্রোপিওফেনল এটার নাম হলো প্রোপিওফেনল। আচ্ছা তাহলে এটা থেকে আমরা কি বুঝি আসলে? উপরোক্ত বিক্রিয়ায় প্রোপিওফেনল উৎপন্ন হওয়া থেকে প্রতীয়মান হয় যে ইফেড্রিনের OH গ্রুপটি সেকেন্ডারি কার্বনে অবস্থান করবে। আচ্ছা। ইফেড্রিনে আমরা একটা জানি যে একটু আগে একটু প্রমাণ করে আসছিলাম যে ইফেড্রিন একটা OH হাইড্রোক্সিল মূলক আছে। এইটা এখন কোথায় আছে সেইটা আমরা এখান থেকে জানবো। যে OH গ্রুপটি সেকেন্ডারি কার্বনে আচ্ছা সেকেন্ডারি কার্বনে অবস্থান করতেছে। আচ্ছা। এখন আমাদের একটু জানতে হবে যে সেকেন্ডারি কার্বন জিনিসটা কি? এরকম অনেক জিনিস আসবে আমাদের বেসিক একটু আমাদের জানিয়ে নিতে হবে। সেকেন্ডারি কার্বন জিনিসটা হলো আচ্ছা এখানে আমরা একটু দেখি মিথেনের সংকেত যখন আমরা লিখছি তখন এখানে কোনো কার্বনের সাথে কোনো কার্বন অ্যাট্রাক্ট ছিল না। কার্বনের সাথে ৪ টা কি ছিল? হাইড্রোজেন ছিল। কার্বনের সাথে ৪ টা তোমার হাইড্রোজেন ছিল এরকম কইরা। আচ্ছা। এরকম করে ৪ টা হাইড্রোজেন ছিল। আর যখন দেখো এখানে প্রাইমারি কার্বন যখন বলা আছে, তখন কি আছে? 1 কার্বন এট রাস্ট মানে তোমার এই কার্বনটার সাথে একটা কার্বন কি আছে? সংযুক্ত আছে। আচ্ছা তাহলে যখন বলবে 2 কার্বন এট রাস্ট তখন হবে এটাকে সেকেন্ডারি কার্বন। দেখো এই কার্বনটার সাথে কি আছে? ২ টা কার্বন এট রাস্ট আছে। তখন এটাকে আমরা বলবো কি? সেকেন্ডারি কার্বন। আর যখন বলবো আমরা টারশিয়ারি কার্বন তখন কি? কার্বনের সাথে ৩ টা কার্বন। এইটা কার্বনটার সাথে দেখো ১ টা একটা, এখানে একটা আছে ২ টা, আর এখানে একটা ৩ টা। ৩ টা কার্বন আছে তখন এটাকে বলব আমরা টারশিয়ারি কার্বন। আচ্ছা, তাহলে সেকেন্ডারি কার্বন আশা করি আমরা আ বুঝতে পেরেছি। তাহলে দেখো তাহলে সেকেন্ডারি অবস্থানে যার একদিকে কি হবে? বেনজিন চক্র এবং অপর দিকে ২ টা কি আছে? কার্বন শিকল বিদ্যমান থাকবে। আচ্ছা। সুতরাং বলা যায় যে ইফেড্রিনের সম্ভাব্য গঠন নিম্নরূপ। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু সেকেন্ডারি কার্বন এখানে সেকেন্ডারি কার্বন দেখো কোনটা তাইলে সেকেন্ডারি কার্বন ২ টা কার্বনের সাথে অ্যাডজাস্ট থাকবে এখানে। আচ্ছা। তাহলে দেখো ২ টা গঠন আমরা এটা থেকে বুঝতে পারি। একটা হলো তোমার এইটা। এখানে দেখো পার্থক্যটা কি এখানে? এখানে হলো আ এই যে কার্বনটা এই যে কার্বনটা এখানে, এই কার্বনটার সাথে দেখো, এই কার্বনটা হলো সেকেন্ডারি কার্বন। কারণ এই কার্বনের সাথে এই একটা কার্বন এবং এই একটা কার্বন, ২ টা কার্বন কি আছে? এখানে অ্যাট্রাস্ট আকারে আছে। তাহলে আমরা দেখো কি বলতে পারি? হয় এই এখানে কি আছে? স্ট্রাকচারটা এরকম হবে, হয়তো ১ম কার্বনের সাথে OH যুক্ত হবে। অথবা এই যে দেখো আ NH CH3 এই যে অ্যামিনো মূলকটা NH CH3 এইটা কি হবে? এইটা এটার সাথে এসে যুক্ত হয়ে যাবে এই। হয় এইটা হবে না এইটা হবে। আচ্ছা। আর এখানে আমরা এই যে হাইড্রোজেন ২ টা ছিল এর সাথে কি লিখছি? CH3 আকারে লিখছি। মানে এই ২ টা গঠন আকারে আমরা লেখা যায় আরকি যদি এরকম আমরা সেকেন্ডারি কার্বন অবস্থান করি এটা প্রমাণ করার জন্য। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই ২ টা কাঠামোর ভিতরে কোনটা আসলে ইফেড্রিনে আছে সত্যিকারের কোন কাঠামোটা আসলে আছে। আচ্ছা। তাহলে দেখি আমরা গঠন ২ কে এই যে গঠন ২ কে আমরা যদি HCl দ্বারা উত্তপ্ত করলে হাইড্রামিন ফিউশন ঘটে। আচ্ছা। তাহলে এখানে দেখো গঠন ২ লিখছি। তুমি চাইলে এটাও এখানে লিখতে পারবা। এই পুরোটা লেখা এখানে গঠন ২ লিখবা। আচ্ছা তাহলে মিথাইল অ্যামিন, প্রোপিওফেনল এবং ফিনাইল অ্যাসিডেট ৩ টা জিনিস এখানে তৈরি করছে হাইড্রোমিন ফিউশনের মাধ্যমে HCl দ্বারা যখন আমরা উত্তপ্ত করছি তখন এই যে ৩ টা জিনিস আমরা পেয়েছি। আচ্ছা। তাহলে দেখো তারপর হাইড্রোজেন ফিউশনে হলে হাইড্রোজেন ফিউশন হলো এটা আবার অনেক বড় একটা টপিক সেটা রিঅ্যাকশন মেকানিজমের মতো এরকম ধাপ ধাপ করে হাইড্রোজেন ফিউশনটা বুঝাইতে হবে সেটা অনেক সময়ের ব্যাপার। আচ্ছা এখানে এটা মনে রাখবা যে হাইড্রোজেন ফিউশন হলো তোমার কি আলফা প্রতিস্থাপিত অ্যামিনো যৌগের ক্ষেত্রে অ্যামাইন যৌগের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য মানে হাইড্রোজেন ফিউশন হয় এই যৌগগুলোর ক্ষেত্রে সুতরাং আমরা বলতে পারি যে ইফেড্রিনের অধিকতর গঠনযোগ্য সম্ভাব্য গঠন হলো তোমার ২। আচ্ছা তাহলে এটা একটু মনে রাখতে হবে। সম্ভাব্য গঠন আমরা ২ এখানে প্রমাণ করছি। তারপর ফাইনালি স্টেপ আমরা আরেকভাবে প্রমাণ করতে পারি। অনেক সময় যদি মনে করো যে এই ধাপটা তুমি ভুইলে গেছো বা পরীক্ষার সময় নেই হাতে, তখন তুমি চাইলে এই যে ৬-৭ ২ টা দিয়েই আমরা এই যে ২ নম্বর কাঠামো এটা প্রমাণ করছি দেখবানে। আচ্ছা তাহলে কোনটা আসলে অধিক যোগ্য এটা। আচ্ছা তাহলে আলোক সক্রিয়তা দ্বারা আমরা আলোক সক্রিয়তা আমরা বুঝি যে কাইরাল কার্বন জিনিসটা কি? কার্বনের উপরে স্টার থাকলে এখানে কাইরাল কার্বনের চিহ্ন এটা স্টার থাকবে। মূলত এখানে কার্বনের ৪ টা হাতের সাথে এখানে ৪ টা ভিন্ন ভিন্ন মূলক থাকবে। আমি যদি ধরি A, B, C, D ৪ টা ভিন্ন
ভিন্ন তাদেরকে তোমার কি কাইরাল কার্বন বলা হয়। আর কাইরাল কার্বন কি হয়? আলোক সক্রিয় হয়। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা দেখি এখানে কাইরাল কার্বন রয়েছে। ২ টি অপজিসম কাইরাল কার্বন রয়েছে। তাহলে একটু খেয়াল করো। এখানে দেখো এই কার্বনটার সাথে যে ৪ টা মূলক আছে, দেখো একটা আছে OH, একটা আছে H, আর একটা আছে কি C6H5। ঠিক আছে? তাহলে ১, ২, ৩। আচ্ছা, তাহলে ১, ২, ৩ আর এই সাইডে আছে কি? এই সাইডে আছে তোমার CH। ঠিক আছে? তাহলে ৪ টা আছে। তাহলে ৪ টাই এখানে কি আলাদা, আলাদা। ঠিক আছে? আমি যদি এটা একটু আবারও লিখি C6H5, এখানে C, হাইড্রোজেনটাকে আমি একটু নিচে লিখলাম। এখানে OH, আর এই সাইডটা এটাকে লিখলাম আমরা CH। তাহলে দেখো এরকম ৪ টা হাতে ৪ রকমের মানে এলিমেন্ট আছে বা মূলক আছে। তখন আমরা এটাকে কি বলতে পারি? কাইরাল কার্বন। আচ্ছা। তাহলে একটা কাইরাল কার্বন পাইলাম। এখন এইটাও কাইরাল কার্বন দেখো। এটা কেন কাইরাল কার্বন? এর হাতের সাথে কে, কে আছে? এক হাতে আছে হাইড্রোজেন, আরেক হাতে আছে CH, আরেক হাতে আছে তোমার কি? NH3, আর এক হাতে আছে তোমার কি? CH3। তাহলে এটা একটা কি? কাইরাল কার্বন। এটা কাইরাল কার্বন না। কারণ কি দেখো এটার ৩ টে হাতের সাথে হাইড্রোজেন আছে ৩ টা, আর একটা হাতের সাথে তো CH। তাহলে ৩ টে হাইড্রোজেন সেম, তার মানে এটা এখানে কি? এটা কাইরাল কার্বন বলা যাবে না। আর এখানে দেখো গঠন ২। আচ্ছা, কাইরাল কার্বন আলোক সক্রিয়। আচ্ছা, তাহলে এখানে একটা একটা কাইরাল কার্বন। হ্যাঁ, তাহলে এখানে কি বলছি? যে এটির OH গ্রুপটা হাইড্রোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করলে একটি মাত্র কাইরাল কার্বনের উদ্ভব ঘটে। তাহলে এখন এইটাকে ২ টা ছিল কাইরাল কার্বন। এখন দেখো এইটার যে OH গ্রুপটা ছিল এটাকে আমি কি করব? একটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত করব। তাহলে দেখো এখানে আর কিন্তু OH গ্রুপটা নাই। এখানে OH এর পরিবর্তে আমরা কি আনছি? এখানে একটা হাইড্রোজেন আছে। তার মানে এখানে কি হয়ে গেছে? CH2 হয়ে গেছে। তাহলে এখন কি এইটা আর কোনো কাইরাল কার্বন না। কারণ তোমার এখানে কি আছে? কার্বনের ২ সাইডে হাইড্রোজেন আছে। তার মানে কি? এই ২ টা সেম। তাহলে এটা কি হবে না? কাইরাল কার্বন হবে না। কাইরাল কার্বন হইতে হলে তোমার কি হবে? ৪ টা হাতে ভিন্ন, ভিন্ন এলিমেন্ট থাকতে হবে। তখনই কাইরাল কার্বন হবে। আচ্ছা। আচ্ছা, দেখি এখন এইটা কাইরাল কার্বন। তাহলে দেখো এইটার এক হাতে আছে CH2, এক হাতে আছে CH3, আর এক হাতে আছে NH3 এবং অন্য হাতে আছে কি? হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এটা হলো আলোক সক্রিয় যৌগ। আচ্ছা। তাহলে অন্যদিকে গঠন ১ এর OH গ্রুপ হাইড্রোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করলে, এখন যদি তুমি গঠন ১ এর এই যে এইটার OH টাকে তুমি যদি হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন করো, তখন ওখানে কোনো কি হবে না? কাইরাল কার্বন সৃষ্টি হবে না। সুতরাং এটা কি হবে? আলোক নিষ্ক্রিয় যৌগ তৈরি করবে। এইটা এখানে বলা আছে। তাহলে এইটা আলোক সক্রিয় যৌগ গঠন করছে এইটা। আচ্ছা, তাহলে এইটা কিন্তু ১ নম্বর গঠনটা কি? আলোক সক্রিয় যৌগ গঠন করে নাই। তার মানে আলোক নিষ্ক্রিয় যৌগ উৎপন্ন করে। অতএব আমরা এখন ফাইনাল কনক্লুশন এ বলতে পারি যে ইফেড্রিনের গঠন নিম্নরূপ। এর গাঠনিক সংকেত হবে তোমার কত? ২। তাহলে দেখো এরকম বইতে আরো অনেক ধাপ আছে। এগুলো সব লাগে না। কারণ দেখা যায় এগুলো অনেক কিছু মনে রাখতে হয়। অনেকগুলো গঠন আছে। তাহলে এখান থেকে মেইন কোর পয়েন্টটা আমি এখানে এনে তোমাদের সামনে উপস্থাপন করছি। মানে যেগুলো একেবারে লাগবেই, জরুরি। এটুক দিলেই ইনশাআল্লাহ আশা করি ফুল মার্ক পাবা। আচ্ছা, তাহলে দেখো ইফেড্রিনের সংকেতটা আমরা এখন কি ওই যে শেষে আবার এই সংকেতটা লিখে দিয়ে আসতে হবে। এখানে OH মূলক, এখানে তোমার ফিনাইল C6H5, ঠিক আছে? এভাবে। আচ্ছা। ঠিক আছে। আশা করি এটা নিয়ে কারো সমস্যা নেই। আচ্ছা, খুবই সহজ। নিকোটিনটা আমরা দেখছিলাম গতদিন যে নিকোটিনটা একটু বড় বা একটু ঝামেলার। একটু অনেকগুলো ধাপ থাকে। মনে রাখা, বারবার প্র্যাকটিস করতে হয়। কেমিস্ট্রির মেইনই হলো তোমার বারবার প্র্যাকটিস। বিশেষ করে জৈব রসায়ন, বিক্রিয়ার কৌশল এগুলো বারবার প্র্যাকটিস করতে হয়। না হলে মনে রাখতে চায় না সহজে। আচ্ছা। ঠিক আছে। তাহলে দেখি ইফেক্টিনের S2 রসায়ন, এই জিনিসটা ২০১২ সালে আসছে। তারপর এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা। ইফেক্টিন অণুতে ২ টি অপ্রতিসম কার্বন। এটা আমরা একটু আগে দেখে আসছি যে ২ টা কাইরাল কার্বন থাকবে ইফেক্টিনে। আচ্ছা। এ কারণে ইফেক্টিনে কি ৪ টা আলোক সক্রিয় সমাণু সম্ভব। তাহলে দেখো আলোক সক্রিয় সমাণু মানে তারা কি এই যে মিরর ইমেজ প্রদান করে। এখানে একটা যদি আমরা মিরর মানে আয়না কল্পনা করি বা মিরর কল্পনা করি, তখন কি হবে দেখো এই প্রতিবিম্বটাই কি হবে এখানে দেখা যাবে। তার মানে কি এটা একটা মিরর ইমেজ বা আলোক সক্রিয় যৌগগুলা এরকম মিরর ইমেজ প্রদর্শন করে। দেখো তাহলে এইচটা এই সাইডে আসছে, একটু উল্টাই আসছে। এই যে H3CHN, আর এখানে এইচটা এখানে আগে আসছে OH। মানে আয়নায় আমরা দেখবো, আয়নায় আমাদের নিজের যখন চেহারা দেখি তখন কি আমাদের এটা উল্টো একটা প্রতিবিম্ব এখানে দেখা যায়। আচ্ছা, তাহলে দেখি আমরা এখানে হাইড্রোজেন থাকবে, বাকিগুলো সেম। শুধু এই জিনিসটা একটু এভাবে ঘুরিয়ে লিখে দিলেই হবে। আচ্ছা, তাহলে এই হলো ২ টা সমাণু। আরো ২ টা আছে এখানে। এটাকে বলা হয় ডি-ইফেড্রিন, এটাকে বলা হয় এল-ইফেড্রিন। আচ্ছা। পরবর্তীতে দেখো আরো একটা সমাণু আছে। এটার সাথে এটার পার্থক্যটা কি আমরা একটু দেখি। এটার সাথে পার্থক্যটা হলো এইটা আমরা হাইড্রোজেন এবং এইটাকে এইভাবে লিখছিলাম। আর এটা একটু কি লিখছি? ঘুরাই লিখছি। তাহলে এটা ঘুরাই লিখলেও আমরা কি এরকম সেইম একটা কি আলোক সক্রিয় যৌগ পাবো। তাহলে এক্ষেত্রে কি হবে? হাইড্রোজেনটা এই সাইডে চলে আসে ঘুরে।
তাহলে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও OH, সেখানেও হাইড্রোজেন মূলক থাকবে। তাহলে এটাও আমরা কি? তাহলে এটাও একটা কি আলোক সক্রিয়, এটা একটা দর্পণ আমরা যদি কল্পনা করি, তাহলে এটা একটা কি হবে? আলোক সক্রিয় যৌগ হবে। তাহলে ইফেড্রিনের গঠনটা থেকে যেহেতু কাইরাল কার্বন এখানে ২ টা, সেহেতু আমরা বলতে পারি যে এখানে ৪ টা আলোক সক্রিয় পরমাণু রয়েছে। আচ্ছা, এটাকে আমি ২ ভাবে লেখা যায়। এখানে ডিইফেড্রিন, এল প্লাস ইফেড্রিন বলা হয়, অথবা আ সিউ সিউডো ইফেড্রিন, অথবা আ সিউডো ইফেড্রিন মাইনাস একটা হলো প্লাস।